ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা পিএসসি মিসলেনিয়াস বইয়ের প্র্যাকটিস সেট 7 করব, ম্যাথের পোর্শনটা। 14 দাগের কোশ্চেনে কী বলছে, একটি সংখ্যার সমষ্টি 528 এবং তাদের গসাগু 33 সংখ্যা দুটি কত রকমের হতে পারে। কীভাবে করবে এটা? এখানে বলেছে 33 হচ্ছে গসাগু, তাহলে কি সংখ্যা দুটি ধরি সংখ্যা দুটি হলো, একটা হচ্ছে 33 ইন্টু এ আর একটা 33 ইন্টু বি। 33 কেন করলাম? কারণ এটা গসাগু, আর এ আর বি হচ্ছে পরস্পরের মৌলিক। তাহলে এখানে 33 এ প্লাস 33 বি ইকুয়ালস টু 528 বলে দেওয়া আছে। তাহলে এ প্লাস বি কত আসবে? এটা যদি ভাগ করে দিই, 528কে 33 দিয়ে ভাগ করো, 33 একে 33, এখান থেকে কত? এটা 7 আর 2 9, হাতে 1, এটা হবে 1 8, কত দিয়ে যাবে? 6 দিয়ে যাবে। 6 13, 3 6 18 আর 18, তার মানে এইদিকে এটা চলে আসছে। তাহলে এখান থেকে আসলে হচ্ছে এটা 16। এবারে দেখো, এ আর বি হচ্ছে পরস্পরের যেহেতু মৌলিক, তাহলে এ আর বি এমন সংখ্যা ধরতে হবে যাতে 16 আসে, কিন্তু এ আর বি যেন পরস্পরের মৌলিক থাকে। তাহলে এর মান যদি আমি 1 ধরি, বি এর মান তাহলে কত আসছে? 15, কেন 16 করতে হবে, তাহলে এইটা একটা হতে পারে। আবার এর মান যদি আমি 2 ধরি, সেক্ষেত্রে কী হবে? 2 আর এদিকে 14, তাহলে তো পরস্পরের মৌলিক হচ্ছে না। তাহলে 3 ধরি, 3 যদি করি তাহলে কত আসছে? এখানে 13 আসছে। আবার এর মান যদি আমি 4 ধরি, সেক্ষেত্রেও হবে না, তাহলে 12 আসছে ওইদিকে, মানে 4 প্লাস 12 করলে 16। তাহলে 5 যদি ধরি, 5 ধরলে বি এর মান আসছে 11। 6 ধরলেও হবে না, কারণ 6 10 পরস্পরের মৌলিক নয়। 7 যদি ধরো, 7 আর এখানে বি হচ্ছে কত? 9 আসবে। এবার তারপরে যদি দেখো 8 হবে না, আবার যদি 9 ধরো, তারপরে আবার এখান থেকে আবার পুনরাবৃত্ত হবে। তো সুতরাং 4টেই অপশান হবে, অ্যান্সার হবে বি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 15 দাগের কোশ্চেনে কী বলছে, এই সরলটা কীভাবে করবে? এখানে হচ্ছে 1.49 ইন্টু 14.9 মাইনাস 0.51 ইন্টু 5.1, আর নিচে এইটা আসলো। এবারে আমি উপরে কি লিখতে পারি? 1.49 মানে এইটার সমান এইটা আনতে হবে। তাহলে আমি যদি 1.49 লিখি, তার সঙ্গে আমি যদি 10 গুণ করি, সেম আবার এইটা চলে আসবে। আবার 0.51 ইন্টু 0.51 লিখে আবার যদি 10 গুণ করে দিই, সেম এইটা চলে আসবে। নিচের ক্ষেত্রেও সেম করব, 1.49 ইন্টু 10 মাইনাস 0.51 ইন্টু 10 করে দিলাম। এবার ওপরের থেকেও 10 কমন নিলাম, নিচের থেকেও 10 কমন নিয়ে আমি কেটে দিলাম। তাহলে এখান থেকে আগে কেটে দিই আমি, এই 10 আর এই 10 কেটে গেল। এইবার দেখো, ওখান থেকে ওপরে আসছে 1.49 তার হোল স্কোয়ার মাইনাস 0.51 তার হোল স্কোয়ার, এটা একটা আসলো। আর নিচে আসছে 1.49 মাইনাস 0.51, এইটা আসলো। ওপরে সেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে আমি একদম ডাইরেক্টলি লিখে দিচ্ছি, 1.49 প্লাস 0.51 ইন্টু 1.49 মাইনাস 0.51, আর নিচেও সেম আসবে 1.49 মাইনাস 0.51। তাহলে এইটা আর এইটা কেটে গেল, তাহলে এইটা পড়ে থাকলো। এটার মান কত? 1.49 প্লাস হচ্ছে 0.51, তাহলে কত? 2 আসলো। তাহলে অ্যান্সার হবে এই দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 16 দাগের কোশ্চেনে কী বলছে, এই যে মানটা দেওয়া আছে এর সাথে অনন্যকের বিয়োগ ফল কত হবে? তাহলে 1/3 এখান থেকে আমি ফার্স্ট ফ্র্যাকশানে করে নিই। 16, এখানে 16 প্লাস 3 করলে 19 আসলো।
এইটা আসলো। এবারে 19/16 আর এর অনন্যক কী হবে 16/19, এটাই হচ্ছে অনন্যকের। তাহলে এর বিয়োগফল হবে, তাহলে 16 × 19 করলে কত হবে, 19 × 19 মানে 190, আর 6 19 কত 114, তাহলে 304, নিচে 304 আসলো। আর ওপরে কত আসবে, ওপরে হচ্ছে 19-এর স্কোয়ার মাইনাস 16-র স্কোয়ার, এইটা আসলো। এবারে তাহলে আমি a স্কোয়ার b স্কোয়ার সূত্রটা লাগাতে পারি। তাহলে 19 - 16, আর এখানে 19 + 16/304, তাহলে এখান থেকে 3 × 35 আর নিচে 304। 3 × 35 করলে কত, 3 × 3 = 9 আর 3 × 5 = 15, তাহলে 105। এইটা বিয়ের দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 17 কোশ্চেনে কী বলছে, √10 + √25 + √108 + √154 প্লাস এই জায়গাটা কত আসবে, এটা 15 স্কোয়ার হচ্ছে 225 আসে, তাহলে 15। তারপরে 10 + 25 রুট যাবে এটা, প্লাস হচ্ছে এখানে 108 প্লাস এখান থেকে 154 + 15 করলে কত 100, তার মানে হচ্ছে 169 কার মানে কার রুট, 169 কার রুট, এটা 13 রুট, তাহলে এখানে 13 আসবে, সরাসরি লিখে দিলাম। এবার 10 + √25 এইটার সঙ্গে এটা যোগ করলে আসছে হচ্ছে √121, যেটা কিনা 11-র স্কোয়ার করলে 121 আসে, তাহলে এখানে 11 আসলো, তাহলে এখানে 36, তাহলে √10 প্লাস এখান থেকে এইটা আসলো 6, তাহলে √16 আর নিচে আসছে তাহলে 4, তাহলে অ্যান্সার হবে সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 31 দাগের কোশ্চেনে কী বলছে, ABCDE পরপর 5টি বিজোড় সংখ্যার গড় কত। তাহলে মানে এর আকারে যদি বের করতে চাই সেক্ষেত্রে আমি এটা হচ্ছে ফার্স্ট যদি হয়, বি এর ক্ষেত্রে আমি ধরতে পারি a + 2, আচ্ছা সি এর ক্ষেত্রে ধরতে পারি কি a + 4, ডি এর ক্ষেত্রে ধরতে পারি a + 6, আর ই এর ক্ষেত্রে ধরতে পারি a + কত 8। তাহলে এবার এখানে যোগ করো, তাহলে গড় করতে গেলে গড় a + 2 a + 4 a + 6 a + 8, আর নিচে 5 আসবে, কারণ 5টা সংখ্যার আমি গড় করছি। তাহলে 1 2 3 4 5, তাহলে 5টা এ আছে, 2 আর 4 6 12 আর 8 করলে 20, আর নিচে 5, তাহলে a + 4 আসলো, অ্যান্সার হবে ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট 32 দাগে কী বলছে, পরপর 3টি 3-এর গুণিতকের সমষ্টি 72 হলে সর্ববৃহৎ সংখ্যাটি কত হবে। তাহলে মাঝের সংখ্যা বের করবো কী করে, 3টে যখন সংখ্যা বলে দিয়েছে, বিজোড় সংখ্যা বললে সরাসরি যা সমষ্টি বলবে তার হাফ করে দিতে হবে, তাহলে 3 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আসলো কি 24, তাহলে এটা মাঝের সংখ্যা। এবার বলছে 3-এর গুণিতক, তাহলে 3-এর গুণিতক হলে যেমন আমরা করি কি 3 6 9, মানে প্রত্যেকে তো গ্যাপ 3 করে গ্যাপ আছে, তাহলে 3-এর গুণিতক যেহেতু মাঝখানের সংখ্যাটা 24, তাহলে বৃহৎ সংখ্যাটা হবে, বৃহৎ সংখ্যাটি হবে 24 + 3 মানে 27, বিয়ের দাগে অ্যান্সার সঠিক। নেক্সট 33 দাগের কোশ্চেনে কী বলছে, 3 বছরের ব্যবধানে জন্মগ্রহণ করা 5 জন শিশুর বয়সের সমষ্টি 50 বছর, সবচেয়ে ছোট শিশুটির বয়স কত। কীভাবে করবে এটা, এখানে আমি ধরি সবচেয়ে ছোট শিশু হচ্ছে, যদি এক্স হয় তাহলে তারপরের গুলো কী হবে, এখানে x + 3
এক্স প্লাস সিক্স, এক্স প্লাস নাইন, এক্স প্লাস 12, এইটা আসলো। এবার দেখো তাহলে এগুলো যোগ করো এবারে, কেননা আমাদের সমষ্টি বলে দিয়েছে 50। তাহলে এখানে 1 2 3 4 5, তাহলে 5x আসলো। আর এখানে 3 আর 6 9, 9 2 18, 18 আর 2 20 আর 10 30, তাহলে প্লাস 30 আসলো। এইটা সমান বলে দেওয়া আছে 50। তাহলে এক্স প্লাস 6, 5 কমন নিয়ে নিলাম। এবার এটা 50কে 5 দিয়ে ভাগ করে দিলে 10 আসলো। তাহলে এক্সের মান আসলো 4। তাহলে অ্যান্সার হবে সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট 34 কোশ্চেনে বলছে এটা একটা রুটের অঙ্ক। তাহলে রুট এক্স মাইনাস 1/√x। তাহলে আগে আমি এখান থেকে মানটা বের করে নিই। এক্স ইকুয়ালস টু 3 প্লাস 2√2, এইটা আছে। এবার 3কে আমি কীভাবে লিখতে পারি? 2 প্লাস 1 এইভাবে লেখা যায়, আর এখানে 2√2 এইভাবে লিখতে পারি। তাহলে এবার দেখো আমি এটাকে এইভাবে লিখতে পারি কি, এবার √2 তার হোল স্কোয়ার অবশ্যই লেখা যায়, প্লাস এটাকে এইভাবে লিখতে পারি, প্লাস 2√1 ইন্টু 2 ইন্টু 1, এটা ইন্টু এইটা। তাহলে এখান থেকে আমি এটা লিখতে পারি √2 প্লাস 1 তার হোল স্কোয়ার। এবারে অতএব তাহলে রুট এক্স যদি করি তাহলে আসছে কি, এখানে √2 প্লাস 1। আর যদি আমি 1/√x করি তাহলে এর কনজুগেটটা আসবে। কনজুগেট কি, এখানে যেহেতু এইটা এইভাবে ঘুরিয়ে লেখো 1 প্লাস √2, তাহলে কনজুগেটটা আসবে এখানে 1 মাইনাস √2, মানে রুটের আগে যে সাইনটা থাকবে সেইটা চেঞ্জ হয়। তাহলে এখানে আসছে 1 প্লাস √2, মানগুলো বসিয়ে দাও এবারে। এখানে -1 আর এখানে মাইনাস, আর এখানেও মানে এখানে যে মাইনাস সেটারও গুণ করে দাও, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়। তাহলে এইটা আসলো, এইটা কেটে গেল, তাহলে 2√2। তাহলে অ্যান্সার হবে বি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 47 কোশ্চেনে কি বলছে, দুইজন প্রার্থীর একটি নির্বাচনে মোট 68টি ভোট অবৈধ ঘোষণা করা হয়। বিজয়ী প্রার্থী 52% ভোট অর্জন করেন এবং 98 ভোটে জয়ী হন। মোট ভোটের সংখ্যা কত? এটা কীভাবে করবে? এখানে বলছে বৈধ যেটা আছে, অবৈধ যেটা আছে সেটা পরে হিসেব হবে। আগে দেখো এখানে বিজয়ী প্রার্থী যেটা বলছে সেটা হচ্ছে 52% ভোট পেয়েছে। তাহলে যে পরাজিত হয়েছে সে কত পেয়েছে? 100% যদি বৈধ ভোট হয় তাহলে পরাজিত প্রার্থী পেয়েছে 48%। তাহলে এখানে এদের মধ্যে ভোটের ডিফারেন্স, মানে জয়ী প্রার্থী হন, হ্যাঁ, তাহলে ভোটের পার্থক্য হচ্ছে 52% হচ্ছে বিজয়ী পেয়েছে, আর যে পরাজিত হয়েছে সে 48% পেয়েছে, মানে 4% হচ্ছে ভোট পার্থক্য হয়েছে। তাহলে এইটা সমান বলে দেওয়া হচ্ছে 98টি ভোট। তাহলে এখানে জয়ী হন, হ্যাঁ, তাহলে হচ্ছে এইটা সমতুল্য, ওই 4% সমতুল্য 98। তাহলে এখানে আমাদের বৈধ ভোট লাগবে। তাহলে 100% মানে কত? তাহলে 4 ইন্টু 25 করলে 100 হয়। তাহলে এখানেও 98 ইন্টু 25 করলে আমাদের উত্তর মানে বৈধ ভোটটা চলে আসবে। কীভাবে করবে? 25 100 মাইনাস 2, 2500 আর মাইনাস 50, 0 5 4 2, 2450, এইটা আসলো। আর তার সঙ্গে এটা বৈধ ভোট পেলাম, তাহলে এখানে বলেছে কি টোটাল ভোট, মোট ভোট। তাহলে মোট ভোট হবে, মোট ভোট এটা হচ্ছে বৈধ ভোট প্লাস অবৈধ ভোট যেটা সেটাও তো যোগ করে দিতে হবে। তাহলে এইটা হবে অ্যান্সার 2518, বি দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 48 কোশ্চেনে বলছে 350 টাকায় 100টি লেবু কিনে
তা 1 ডজন 48 টাকা দরে বিক্রি করলে কত শতাংশ লাভ বা ক্ষতি হবে? কীভাবে করবে? এখানে সিপির ক্ষেত্রে বলছে কি 100টি লেবু বিক্রি করছে, এই মানে কিনছে 350 টাকায়, তাহলে একটি লেবু কত টাকায় কিনছে? 3.5 টাকায়। আবার এসপির ক্ষেত্রে বলছে এখানে 12টি লেবু বিক্রি করছে 48 টাকায়, ঠিক আছে, তাহলে একটি লেবু কত টাকায় বিক্রি করছে? 4 টাকায় বিক্রি করছে, মানে 48কে 12 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 4 টাকায় বিক্রি করছে। এবারে কত টাকা লাভ হচ্ছে? 3 যেহেতু লাভ হচ্ছে তাহলে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, তাহলে 4 মাইনাস 3.5 বাই কস্ট প্রাইস 3.5 ইন্টু 100, তাহলে ওপরে আসছে 0.5 ইন্টু 100 আর নিচে আছে 3.5, তাহলে এখান থেকে পয়েন্ট তুলে দিলাম, 5 দিয়ে আমি এটাকে কেটে দিলাম, 7 আসলো। তাহলে এইটা হচ্ছে আমাদের চেনা পরিচিত ফ্র্যাকশান। তাহলে এটার মান কত? এটার মান হচ্ছে এইটা, সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 49 দাগে কোশ্চেনে কী বলছে? 234 এবং 104 এর গুণোত্তরীয় মধ্যক কত? এটা কীভাবে করবে? এখানে এটা গুণোত্তরীয় মধ্যক মানে মাঝখানে মানে 3টে সংখ্যা, মাঝখানের সংখ্যাটা বের করতে বলেছে, মানে হ্যাঁ মধ্যক যেটা সেটা হচ্ছে 234 এক্স আর হচ্ছে 104, এইভাবে। তাহলে আমরা এটা কীভাবে লিখতে পারি? প্রপোর্শন যখন করব তাহলে 2, 3, 4 ইস টু এক্স ইস টু 104, এইটা। এবার 234 বাই এক্স ইকুয়ালস টু এক্স বাই 104, তাহলে এক্স রুট এখানে হচ্ছে 234 ইন্টু 104। তাহলে এবারে আমরা কীভাবে করবো? 234কে যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব তখন আমি ফার্স্ট 2 দিয়ে করি, 2 1 2, 2 1 2, আর এটা 7 2 14, এইটা আসলো। এবার দেখো এখানে লাস্টে 7 আছে, তাহলে 7 কত নামতে আসে? 3 যখন থাকে, 3 আর 9, 3 তিরিকে 3 নং 27, তাহলে 3 ইন্টু 9 করে তো আসবে না, কারণ এটা 27 আসছে, তাহলে আমি 13 ইন্টু 9 করে দেখি আসে কি না। এখানে হচ্ছে 9 1 9 মানে 90 প্লাস 3 নং 27, তাহলে এখানে আসলো, এখানে চলে আসলো। এখানে যদি না আসতো তাহলে পরে আমি কি চেক করতাম? তখন 23 ইন্টু 9 চেক করতাম, কারণ কি 3 আর 9 যখন গুণ করি তখন লাস্টে ইউনিট ডিজিট আসে কত? 7, সেই হিসাবে আমি করলাম। তাহলে এখানে আমি 13 দিয়ে করতে পারি, 13, আর এখানে আসলো 9, আর করার দরকার নেই, কারণ এটা 9 যেহেতু একটা পূর্ণবর্গ সংখ্যা, সুতরাং আর ভাঙার দরকার নেই। এবার 104, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে ফার্স্ট আমি 4 দিয়ে করলাম, তাহলে 4 2 8, আর এখানে 4 6 24, এবার এটা 2 দিয়ে করলাম, তাহলে এটা আসলো 13। তাহলে দেখো এখানে 2 13, এখানেও 2 13 আসলো, আর এখানে দেখো 4 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা আর 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আমি সেটা লিখি। এখানে রুট 4 ইন্টু 9, এটা দুটো পূর্ণবর্গ সংখ্যা, ইন্টু 13 ইন্টু 2 ইন্টু 13 ইন্টু 2, তাহলে আমি এখানে পরিষ্কারভাবে লিখছি। তাহলে এক্সের মান আসলো তাহলে কত? তাহলে 4 ইন্টু 9, এখানে 169 ইন্টু এটা 4 আসলো। তাহলে এখান থেকে আবার কী বেরোবে? তাহলে 4 আর 4 দুটো কমন আছে, মানে 4 বেরিয়ে গেল একটা, এখানে 9 আছে মানে এখানে 3 বেরিয়ে গেল, আর এখানে 169 মানে এটা 13, তাহলে 12 ইন্টু 13 মানে কত? 156, অ্যান্সার হবে বি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 50 দাগে কোশ্চেনে বলছে সমীরণ 50,000 টাকা দিয়ে একটি সফটওয়্যার ব্যবসা শুরু করেন, 6 মাস পর নগেন, এটা হচ্ছে 50,000 টাকা, এটা হচ্ছে 80,000 টাকা মূলধন নিয়ে সমীরণের সঙ্গে যোগদান করে। 3 বছর পর তারা মোট 24,500 টাকা লাভ করে, তবে সমীরণ লাভ থেকে কত টাকা পাবে? কীভাবে করবে এটা? এক্ষেত্রে সমীরণ আর হচ্ছে নগেন, এটা হচ্ছে
50,000 টাকা সে ইনভেস্ট করেছিল কত বছরের জন্য, মানে 3 বছরের জন্য বলেছে, মানে সমীরণ 3 বছরের জন্য টাকাটা খাটিয়েছে। আর নগেন এসছে হচ্ছে 6 মাস পরে, তাহলে কি 80,000 টাকা সে ইনভেস্ট করেছে ক মাসের জন্য, বছরের জন্য 2.5 বছরের জন্য। তাহলে এটা পুরোটা কেটে দাও, এখান থেকে পুরো সব কটা শূন্যই কেটে যাচ্ছে। আর তাহলে আসলো কি 5 ইন্টু 3, আর এখানে 8 ইন্টু 25/10। তাহলে এখানে 5 দিয়ে কাটলাম, এটা 2 আসলো, এটা 4 আসলো, তাহলে 5 5 কেটে গেল। তাহলে পরিষ্কারভাবে লিখছি 3:4 আসলো। এইটা হচ্ছে ওদের লাভের অনুপাত। তাহলে 7 সমতুল্য যোগ করলে 7 সমতুল্য 24,500। তাহলে চেয়েছে কি, সমীরণেরটা চেয়েছে, সমীরণ মানে 3। তাহলে 24500/7 ইন্টু 3, তাহলে 7 3 7 21, আর এখানে 5 7 35, দুটো শূন্য, আর এখানে 3 3 9, আর এখানে 3 5 15, মানে 10,500। এ দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 63 দাগের কোশ্চেনে কী বলছে, একটি কাজ 5 জন পুরুষ বা 9 জন মহিলা 19 দিনে করতে পারে, তাহলে 3 জন পুরুষ এবং 6 জন মহিলা কাজটি কত দিনে করতে পারবে? কীভাবে করবে? এখানে টোটাল কাজ, টোটাল ওয়ার্ক, এখানে কি 5 মেল ইন্টু 19 দিন, এইটা সমান বলে দিয়েছে কত, 9 ওম্যান ইন্টু এখানেও 19 দিন লাগছে। তাহলে সমান যেহেতু বলেছে, তাহলে এখান থেকে আমি একজন মেন আর একজন ওম্যানের, একজন ম্যান আর একজন ওম্যানের আমি দক্ষতা বের করে নিতে পারি। তাহলে এখানে 19, এই 19 কেটে গেল, তাহলে এম আর ডব্লু 9/5 চলে আসলো। এবার এখান থেকে টোটাল ওয়ার্কটা বের করে নিই, যেহেতু আমি অনুপাতটা পেয়ে গিয়েছি। তাহলে টোটাল ওয়ার্ক যে কোনো একটা জায়গায় বসাতে পারো, এই জায়গায় বসাতে পারো বা এই জায়গায় বসাতে পারো। তাহলে 5m ইন্টু 19, আমি ফার্স্টটা বসাচ্ছি, প্রথমটায় 5 ইন্টু এম এর মান 9 বসিয়ে দিলাম, ইন্টু 19, তাহলে কত আসছে, 5 নং 45, 20 মাইনাস 1 মানে 900 মাইনাস 45, তাহলে কত আসছে এখানে 855। তাহলে এখানে 855 আসলো। আর তাহলে হ্যাঁ, এবারে সময় লাগবে কত, 855 হচ্ছে টোটাল ওয়ার্ক, আর 3 জন মেন মানে 3 ইন্টু 9 প্লাস 6 জন ওম্যান মানে 5, 6 ইন্টু 5 মানে দক্ষতা। তাহলে 8 5 27 আর 30 করলে কত, 57। তাহলে এটা দিয়ে যদি আমি কাটি, ফার্স্ট 1 দিয়ে যাবে, তাহলে 3 আর 5 8, হাতে 1, 8 আসলো, হাতে 1 2, তাহলে 28 এখানে আসলো, এটা 5। তাহলে এবার কত দিয়ে যাবে, 3, হ্যাঁ এবার 5 দিয়ে যাবে। তাহলে 57 ইন্টু 5 করলে কত, 57 ইন্টু 5 করলে 5 5 25, আর 5 7 35, মানে এই 285 চলে আসছে। তাহলে এখানে কাটাকুটি করলে এখানে আসলো 5, তার মানে 15 দিনে কাজটি কমপ্লিট করতে পারবে 3 জন পুরুষ আর 6 জন মহিলা। নেক্সট চলো 64 তারিখ কোশ্চেনে বলছে, রঘু একটি কাজ 20 দিনে করে, আর দিনে, আর এখানে চন্দন সি আর চন্দন রঘুর থেকে 25% বেশি দক্ষ, রঘুর থেকে বেশি দক্ষ। তাহলে রঘু যদি 100 হয়, চন্দন কত হবে, 125 হবে। তাহলে এবার এটা 25 দিয়ে কেটে দাও, তাহলে এখানে 5, এটা 4 আসলো। তাহলে এটা হচ্ছে এফিসিয়েন্সি পেয়ে গেলাম চন্দন আর রঘুর। এবারে বলছে যে একটা কাজ সে রঘু 20 দিনে শেষ করতে পারে, তাহলে টোটাল ওয়ার্ক তাহলে কত হবে, টোটাল ওয়ার্ক মানে এফিসিয়েন্সি 4 আর সে 20 দিনে
কাজটা কমপ্লিট করে দেয়। তাহলে 4 × 20, তাহলে 80 হচ্ছে, 80 অংশ হচ্ছে টোটাল কাজ। তাহলে চন্দন কতদিনে শেষ করবে? তাহলে চন্দন সি এর সময় 80 বাই কত, চন্দনের এফিসিয়েন্সি 5, তাহলে 16 দিনে কাজটা শেষ করতে পারবে চন্দন। সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 65 দাগের কোশ্চেনে কী বলছে, এ কমা বি ও সি তিনটি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 12, 15, 20 ঘন্টায় ভরাট করে। যদি এ নলটি সবসময় খোলা থাকে এবং বি ও সি নল দুটি প্রতি 1 ঘন্টা অন্তর করে খোলা থাকে, তবে চৌবাচ্চাটি ভরাট হতে কত সময় লাগবে? কীভাবে করবে এটা? এখানে দেখো, এ হচ্ছে 12 ঘন্টায়, বি 15 ঘন্টায়, আর সি 20 ঘন্টায় ভরাট করতে পারে। তাহলে এদের লসাগু হচ্ছে 60, তাহলে এখান থেকে 5, এটা হচ্ছে 4, 4 15 60 আসে, আর এখানে 3, তাহলে এটা আসলো। এবারে বলেছে এ আর বি 1 ঘন্টা চললো, তারপরে আর 1 ঘন্টা চলছে এ আর সি। এ সবসময় চালানো আছে, বি একবার 1 ঘন্টা চালানোর পরে বন্ধ করা হচ্ছে, মানে এর সাথে, আর সিকে এর সঙ্গে আর 1 ঘন্টা চালানো হচ্ছে, এরকম করে পরপর চলছে। তাহলে এখানে এদের এ আর বি 1 ঘন্টায় ভর্তি করে কত, 9 ইউনিট, আর এ আর সি 1 ঘন্টায় ভর্তি করে 8 ইউনিট। তাহলে 2 ঘন্টায় টোটাল ভর্তি হয় কত, 8 + 9 17 ইউনিট ভর্তি হয়। তাহলে 60-এর কাছাকাছি যদি নিয়ে যেতে চাই, তাহলে এখানে 3 দিয়ে গুণ করো, 3 17 51, তাহলে এখানে 51 চলে আসলো, মানে 60-এর কাছাকাছি নিয়ে গেলাম, তাহলে 51 আসলো। তাহলে এখান থেকেও আমি 3 দিয়ে গুণ করি, তাহলে 3 2 6, মানে 6 ঘন্টায় 51 ইউনিট ভর্তি করে। এবার তারপরে যে পরের ঘন্টা 1 ঘন্টা, সেটা কে করবে? এই এ আর বি, এ প্লাস বি পরের ঘন্টা চালু হবে, তাহলে তারা ভর্তি করবে কত, 9 ইউনিট, তাহলে হয়ে যাচ্ছে 60 ইউনিট। তাহলে আর এখানে 7 ঘন্টায় তাহলে পুরো চৌবাচ্চাটি ভর্তি হয়ে যাচ্ছে, তাহলে অ্যান্সার হবে ডি এর দা 7 ঘন্টা। নেক্সট চলো 66 দাগের কোশ্চেনে বলছে, একটি দ্রুতগামী ট্রেন গড় 100 কিমি/ঘন্টা গতিতে ভ্রমণ করে এবং প্রতি 75 কিমি পরপর 3 মিনিটের জন্য থামে। তবে ট্রেনটি 600 কিমি যেতে কত সময় লাগাবে? কীভাবে করবে এটা? 600 কিমি যেতে, মানে যদি না থামে, 600 কিমি না থেমে গেলে সময় লাগে কত? এখানে হচ্ছে, এটা হচ্ছে 600 কিমি, আর নিচে আসছে হচ্ছে 100 কিমি/ঘন্টা গতিবেগে যাচ্ছে, তাহলে 6 ঘন্টায় সে না থেমে যেতে পারছে, 6 ঘন্টায়। কিন্তু এখানে বলছে থামছে, মানে 3 মিনিট অন্তর অন্তর, না 75 কিমি পরপর 3 মিনিট করে থামছে। তাহলে স্টপেজের সংখ্যা কত হবে? 600 কিমি যাচ্ছে, কিন্তু 75 কিমি অন্তর অন্তর সে থামছে। এখানে -1 দিতে হবে, কারণ কি, যখন লাস্ট স্টপ, মানে যেখানে ডেস্টিনেশান, সেখানে পৌঁছে গেলে সেটাকে তো আমরা স্টপেজ হিসেবে ধরতে পারি না, তো সেই কারণে আমরা -1 করে দিলাম। তাহলে এটা যদি আমি এখান থেকে কাটি, তাহলে এখান থেকে আসলো, ফার্স্ট আমি 15 দিয়ে কাটি, তাহলে এখানে আসলো 5, 5 15 75, আর এখানে 40 আসলো, তাহলে এটা 8। তাহলে এখান থেকে 8 - 1 করলে 7, 7খানা স্টপেজ আছে। এবারে স্টপেজে, প্রতিটা স্টপেজের জন্য 3 মিনিট করে সময় লাগাচ্ছে, তাহলে টোটাল স্টপেজ পেজের সময় 7 × 3, মানে 21 মিনিট। তাহলে টোটাল সময় লাগছে কত? তাহলে 6 ঘন্টা না থেমে গেলে লাগতো, আর তার সঙ্গে যদি থামার জন্য আরও 21 মিনিট সময় লাগছে। তাহলে বিয়ের দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো
অধ্যায়ের কোশ্চেনে কি বলছে, এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকায় ঘন্টায় 10 কিমি বেগে একটি স্থানে যায় এবং ঘন্টায় 6 কিমি বেগে স্রোতের প্রতিকূলে যাত্রারম্ভে স্থানে ফিরে আসে। যাত্রাতে তার গড় গতিবেগ কত? তাহলে কীভাবে করবে এটা? এখানে 10 কিমি পার এই ঘন্টায় 10 কিমি, এটা অনুকূল বেগ। তাহলে অনুকূল বেগ আমরা কি জানি, ভি মানে বোটের স্পিড প্লাস হচ্ছে ইউ স্রোতের স্পিড হচ্ছে, এটাই অনুকূল বেগ। কত বলে দিয়েছে? 10 কিমি পার আওয়ার বলে দিয়েছে। আবার প্রতিকূল বেগ কি বলেছে? ভি মানে বোটের স্পিড মাইনাস স্রোতের স্পিড করলে আমরা প্রতিকূল বেগ পেয়ে যাই, সেটা সমান কত? 6 কিমি পার আওয়ার। এবারে যাত্রাতে তার গড় গতিবেগ কত? তাহলে কীভাবে করবে এটা? এখানে আমাদের গড় গতিবেগ বের করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে 2xy বাই এক্স প্লাস ওয়াই। তাহলে যদি আমরা এটাকে এক্স ধরি, এটাকে ওয়াই ধরি, তাহলে এখানে 2x এর মান হচ্ছে 10, y এর মান হচ্ছে 6, আর নিচে 10 প্লাস 6, তাহলে কি আসছে? 2 × 10 × 6/16। তাহলে এটা কেটে গেলে এটা আসবে 8। এখান থেকে যদি আমি এটা 4 দিয়ে কাটি, তাহলে এখানে 2 দিয়ে কাটলাম 5 আসলো এটা, আর এখানে 2 দিয়ে কাটলে এটা 3 আসলো, তাহলে 15/2 আসলো। তাহলে অ্যান্সার হচ্ছে 7.5 কিমি পার আওয়ার। এই দাগে অ্যান্সার সঠিক। নেক্সট 77 কোশ্চেনে কী বলছে, ওয়াইন পূর্ণ একটি পিপা থেকে 8 লিটার তুলে নেওয়া হয় এবং তাতে সমপরিমাণ জল ভরা হয়। এই রকম আরও 3 বার করার পর পিপাতে ওয়াইন ও জলের অনুপাত হয় 16:65। পিপাতে প্রথমে কত লিটার ওয়াইন ছিল? তাহলে এটা কীভাবে করবে? ফার্স্ট আমি এখানে ধরি ওয়াইনের পরিমাণ হচ্ছে কত? x লিটার। এখানে আমরা কিন্তু কত পরিমাণ ছিল তার আমি ইউনিট পেয়ে যাব, কারণ এটা তো অনুপাত বলে দেওয়া আছে। তাহলে এটা যদি যোগ করি, তাহলে হচ্ছে 81 ইউনিট হচ্ছে প্রথমে ছিল, কেননা বিশুদ্ধ ওয়াইন যখন ছিল, জল যখন মেশানো হয়নি, সেই সময় 81 ইউনিট থাকার কথা। তাহলে এবার দেখো, এবার সূত্র একটা আছে, সেটা হচ্ছে 4 বার 8 লিটার করে ওয়াইন মিশ্রণ তুলে, ওয়াইন অথবা মিশ্রণ, প্রথমে তো ওয়াইন উঠবে, তারপরে যখন জল ঢালার পরে আবার যখন তোলা হবে তখন তো ওয়াইন আর জলের মিশ্রণ হয়ে যাবে তখন। তো সেই কারণে ওয়াইন আর মিশ্রণ তুলে তাতে 8 লিটার জল মেশানোর পর ওয়াইন থাকবে। সেই সূত্রটা কি? x হচ্ছে টোটাল ওয়াইনের পরিমাণ, x ব্র্যাকেটে 1 মাইনাস যত পরিমাণ করে তোলা হচ্ছে, 8 লিটার করে তোলা হচ্ছে, বাই নিচে x, আর যতবার করা হয়েছে এই প্রসেসটা, যতবার করা হয়েছে। এখানে কতবার হয়েছে? আগে একবার করা হয়েছে, আর তারপরেও আবার 3 বার করা হয়েছে, তাহলে টোটাল 4 বার করা হয়েছে। তাহলে এটা হলো। এবারে আমাদের অনুপাতটা বলে দেওয়া আছে, দেখো তাহলে কীভাবে করি। x 1 মাইনাস 8/x হোল টু দি পাওয়ার, এখানে 4 আছে, আর নিচে আসলো x। তাহলে এটা পেয়েছি আমরা সব কিছু তোলার পরে ওয়াইনের লাস্ট পরিমাণ, মানে শেষে সব কিছু, মানে ধরো 4 বার এই প্রসেসটা করার পরে ওয়াইনের পরিমাণ কত, সেইটা হচ্ছে এইটা ডিনোট করছে, আর নিচে এক্সটা ডিনোট করছে প্রথমে ওয়াইনের পরিমাণ কত ছিল। তাহলে এখান থেকে দেখো, প্রথম 4 বার প্রসেস করার পরে এখন ওয়াইনের পরিমাণ কত? 16। তাহলে ওপরে 16 লিখলে, আর যখন প্রথমে ওয়াইনের পরিমাণ কত ছিল, তাহলে 16 প্লাস 65 মানে 81 ইউনিট ছিল, তাহলে এটা 81 লিখলাম। এবারে তাহলে এখান থেকে যদি আমি সলভ করি, তাহলে দেখো এই এক্স কেটে গেল, এক্সটা এইভাবে দিই, হ্যাঁ। এবারে 1 মাইনাস 8/x হোল টু দি পাওয়ার 4, আর
এইটাকে আমরা কীভাবে লিখতে পারি, 2^4 আর 3^4, এটা লেখা যেতেই পারে। এবার দেখো এখান থেকে 1 - 8/4, আর এখানে দেখো এই 4 আছে আর এখানেও 4 আছে, তাহলে আমি এইভাবে আগে লিখি, তারা এই 3, এই 2, এটা 3^4, তাহলে এই 4 আর এই 4 কেটে দিলাম, মানে পাওয়ারটা তুলে দিলাম, এটা হচ্ছে এক্স। তাহলে এখানে আসছে 2/3। তাহলে এবারে যদি আমি এখানে ক্যালকুলেশন করি, এই জায়গাটা একটুখানি এ হয়ে গেছে, এটা রাফ করে দিচ্ছি আমি। তাহলে এই জায়গাটায় আসছে এক্স -8, না দুবার করে লাভ নেই, এই 8/x, এটা এইদিকে নিয়ে যাই, তাহলে 8/x, আর এটা 1 - 2/3, 8/x 3, এখানে হচ্ছে 1/3, তাহলে x এর মান কত, 24। তাহলে হচ্ছে 24 লিটার ওয়াইন প্রথমে ছিল। অ্যান্সার ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 78 দাগের কোশ্চেনে কী বলছে, কোনো ব্যক্তি বাৎসরিক 5% সরল সুদের হারে 2400 টাকা জমা রাখলো। এই টাকা থেকে 3000 টাকার একটি জিনিস কিনতে তাকে কত সময় অপেক্ষা করতে হবে? তাহলে এখানে তার সে জমা রাখছে কত, 2400 টাকা, আর সে জিনিস কিনতে চায় হচ্ছে 3000 টাকার একটা জিনিস কিনতে চায়। তাহলে তাকে সুদ পেতে হবে কত, 600 টাকার সুদ পেতে হবে, মানে সুদ হতে হবে, সুদ হবে 3000 - 2400, তাহলে এখানে আসে 600 টাকা। আচ্ছা, এবার আমাদের সূত্র কি, I = P/100, তাহলে এখানে সুদ হচ্ছে 600, পি হচ্ছে কত, এখানে 2400, ইন্টু এখানে হচ্ছে আর কত, আর হচ্ছে 5%, আর টি কত, হ্যাঁ টিটা বের করতে হবে। আচ্ছা, তাহলে এখানে এইটা কেটে গেল, 5 দিয়ে এটাকে কাটলাম, এটা 20, আর 6 দিয়ে এটাকে কাটলাম 4, তাহলে টি আসবে কত, আচ্ছা 4 দিয়ে এটাকে কেটে দিলাম, তাহলে 5 আসলো, তাহলে টি এর মান কত, 5 বছর। ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট, এবার 79 দাগের কোশ্চেনে কী বলছে, চন্দন 16,000 টাকার একটি স্কিমে নিয়োজিত করেন, সুদের পর্ব 3 মাস হলে বাৎসরিক 20% চক্রবৃদ্ধি হারে এই টাকা 9 মাসে কত টাকায় পরিণত হবে? তাহলে এখানে 3 মাস অন্তর অন্তর যেহেতু বলেছে, তাহলে কতবার আসবে, বাৎসরিক কতবার আসবে, 4 বার, কেন 3 মাস প্লাস 3 মাস প্লাস 3 মাস প্লাস 3 মাস, এরকম করে তাহলে 12টা মাস হবে, 1 বছর হবে বাৎসরিক। তাহলে এই আর তখন কত আসবে, 20% তো আছে বাৎসরিক, যদি আমি 3 মাস বরাবর করি, তাহলে এখানে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আসবে হচ্ছে 5%। এবারে তাহলে আমাদের প্রিন্সিপাল আর এটা অ্যামাউন্ট, এখানে তাহলে কত আসে দেখো, প্রিন্সিপাল যদি 100 হয়, না 5% আগে করে নাও, 5% মানে হচ্ছে 5/100, মানে এটা 1/20, মানে এখানে যদি 20 হয় এটা হবে 21, এখানে 20, এটা 21, মানে 3 বার হচ্ছে, ওই জন্য 3 বার যেহেতু 3 মাস করে আসছে, ওই জন্য আমি 3 বার লিখলাম এরকম। এবার এটা আসছে, এটা হচ্ছে 8000, আর 21-এর কিউব কত, এটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে 92,161। যদি কারো যদি মনে না থাকে, 21-এর স্কোয়ার মনে আছে নিশ্চয়ই, সেটা হচ্ছে 441, এবং তার সঙ্গে সঙ্গে 21টা আমি গুণ করে দিলাম। কীভাবে করবে, 4 × 21 মানে 84, দুটো শূন্য বসিয়ে দিলে 4 × 21 84, আর 21, তাহলে এখানে যোগ করলে এইটাই চলে আসবে। তাহলে 8000 সমতুল্য এখানে বলে দেওয়া আছে কত, 16,000 টাকা। তাহলে 92,161 কত হবে, তাহলে এটা দিয়ে এটা কাটলে 2 আসলো, তাহলে 92,161 × 2 মানে 18,522, অ্যান্সার হবে বি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট, 91 দাগের কোশ্চেনে কী বলছে, 10টি পেন্সিলের ক্রয় মূল্য 8টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ কত? তাহলে কীভাবে করবে এটা,
10টি পেন্সিলের ক্রয় মূল্য মানে সিপি 8টি পেন্সিলের এসপি এর সঙ্গে সমান। তাহলে এখান থেকে সিপি আর এসপি এর অনুপাতটা বের করে নাও, 8/10 তার মানে 4/5। তাহলে এখানে লাভ কত হবে, 1/4 ইন্টু 100, তাহলে 25%। 93 কোশ্চেনে কি বলছে, 8টা থেকে 9টার মধ্যে কোন সময় ঘড়ির কাঁটা দুটি এক সরলরেখায় থাকবে কিন্তু একসাথে থাকবে না, মানে একে অপরের ওপরে থাকবে না, মানে সরলরেখায় থাকবে। তো সেক্ষেত্রে যদি ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা যদি সরলরেখায় থাকে তাহলে এদের মধ্যে কোণ কত আসবে, 180 ডিগ্রি আসবে। তাহলে তাহলে আমাদের একটা সূত্র আছে, থিটা ইকুয়ালস টু 30 ইন্টু আওয়ার হ্যান্ড মানে আওয়ার মাইনাস 11/2 মিনিট। এবার আমি থিটার মানটা জানি, 180 ডিগ্রি হবে 30 ইন্টু আওয়ার, এখানে সবসময় যেটা আগে আছে মানে 8টা থেকে 9টা বলেছে মানে 8 হবে আওয়ার, তাহলে এখানে 8 বসে গেল। আর আমাদের মিনিটটা বের করতে হবে এম। তাহলে এখান থেকে 180 মাইনাস 240, কেননা এখানে এটা আছে মাইনাস 11/2 এম। এবার তাহলে এখান থেকে -60 আসলো, আর এখানে হচ্ছে মাইনাস তো আছেই, তাহলে কি আসলো, এম ইকুয়ালস টু আসছে হচ্ছে 120/11। এবার এখান থেকে আসবে তাহলে কত, 10.10×10^11 এইটা আসবে। তাহলে 8টা 10×10^11 মিনিটে তারা সরলরেখায় আসবে, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা। তাহলে অ্যান্সার হবে এ দাগে অ্যান্সার সঠিক। নেক্সট 93 কোশ্চেনে কি বলছে, কোনো বিদ্যালয়ে বালক ও বালিকার সংখ্যার অনুপাত 2:3, যদি বালকের সংখ্যা 20% বৃদ্ধি পায় এবং বালিকার সংখ্যা 10% বৃদ্ধি পায়, তাহলে বালক ও বালিকার পরিবর্তিত সংখ্যার অনুপাত কত হবে। তাহলে বয় ইস টু গার্ল যদি করি তাহলে 2:3 বলে দেওয়া আছে পূর্বের অনুপাত। এবার এখন বলছে বয়ের অনুপাত বেড়েছে, 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে 100% যদি হয় তাহলে এখন হয়েছে 120। আর মেয়েদের ক্ষেত্রে আগে 100 যদি হয় এখন হয়েছে 110। তাহলে এই 100 কেটে গেল, এখান থেকে এই শূন্য কেটে গেল, তাহলে কি আসবে, এখান থেকে আসবে 24, না এটা 3 দিয়ে আবার এটা কেটে যাবে 12টাকে, তাহলে এটা কাটা যাবে, তাহলে এখানে 4 আসবে। তাহলে এখান থেকে আসলো কত, এটা আসবে 8 আর এটা আসবে 11। তাহলে অ্যান্সার হবে, দাঁড়া ওকে, ও এই জায়গাটা একটু ঘুরিয়ে দিয়েছে, এখানে উত্তরটা হবে সি এর দাগের উত্তর। এখানে 24:23, মানে এখানে আরও মানে 3 দিয়ে কাটার দরকার ছিল না, তাহলে এখানে 24:33, 23 না 33, তাহলে এখানেও 3 দিয়ে যদি গুণ করি তাহলে 33 চলে আসলো। তাহলে অ্যান্সার সি এর দাগের অ্যান্সারই সঠিক। নেক্সট 94 কোশ্চেনে বলছে, একটি বিভাজনে ভাজক ভাগফলের গুণ 10 গুণ এবং অবশিষ্টের 5 গুণ, যদি অবশিষ্ট 46 হয় তাহলে ভাজক কত। তাহলে একটি বিভাজনে ভাজক ভাগফলের 10 গুণ এবং অবশিষ্টের 5 গুণ, যদি অবশিষ্ট 46 হয় তবে ভাজ্য কত। তাহলে আমাদের আগে বের করে নিই প্রত্যেকটা ভাজক ভাগফলগুলো মান বের করে নিই আগে। তাহলে অবশিষ্ট তো বলে দেওয়া আছে, যেটাকে ভাগশেষ বলছি আমি, ভাগশেষ হচ্ছে 46। এবার বলেছে অবশিষ্টের 5 গুণ হচ্ছে কে, ভাজক ভাগফলের 10 গুণ এবং অবশিষ্টের 5 গুণ। তাহলে ভাজক যদি অবশিষ্টের 5 গুণ হয় তাহলে কত আসবে, 46 ইন্টু 5 মানে 230, এখানে আসলো ভাজক। ভাগফল কত হবে, ভাগফল হবে হচ্ছে ভাজক ভাগফলের 10 গুণ, তাহলে ভাগফল তাহলে নিশ্চয়ই ভাজক যা তার থেকে ভাগ হবে, তাহলে 10 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আসলো 23। এবারে আমাদের সূত্র জানা আছে কি, ভাজ্য ইকুয়ালস টু ভাগফল ইন্টু ভাজক প্লাস ভাগশেষ। তাহলে এখানে ভাজ্যটা আমাদের বের করতে হবে, তাহলে ভাগফল কত, এখানে 23 এসছে, ভাজক কত এখানে 230, আর এখানে ভাগশেষ কত 46। তাহলে এখান থেকে যদি আমি গুণ করি 23-এর স্কোয়ার কত আসে, 23-এর স্কোয়ার মাথায় রাখা দরকার, এটা হচ্ছে
500 529 এইটা আসলো প্লাস 46। এবার এটা তাহলে 6, এখানে 3 3, এটা 5, তাহলে অ্যান্সার হবে বি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট 95 দাগের কোশ্চেনে কী বলছে, দাঁড়া, 95 দাগের কোশ্চেনে বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের 3 গুণ, কর্ণের দৈর্ঘ্য এত সেমি হলে আয়তক্ষেত্রটির পরিসীমা কত। তাহলে এটা ফার্স্ট আমি একটা আয়তক্ষেত্র আঁকি, এটা ধরো একটা আয়তক্ষেত্র, এবারে এর কর্ণ হচ্ছে এইটা। তাহলে এখান থেকে এবারে কর্ণের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 8√10 সেমি। আর এখানে দৈর্ঘ্য বলে দেওয়া আছে প্রস্থ যদি এক্স হয়, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে এইটা লিখলাম। এইবারে আমাদের কি সূত্র আছে একটা, ওই পিথাগোরাসের সূত্র, সেখান থেকে আমরা কি জানি যে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস 3x স্কোয়ার ইকুয়ালস টু 8√10 তার হোল স্কোয়ার, এইটা আসলো। এবারে এক্স স্কোয়ার প্লাস 9x স্কোয়ার, 8-এর স্কোয়ার মানে 64 ইন্টু 10, তাহলে এখান থেকে 10x স্কোয়ার, এখানে 64 প্লাস 10, তাহলে এটা কেটে গেল, তাহলে এক্সের মান কত, 8 আসলো। তাহলে এক্সের মান 8 আসার পরে এখানে বলছে পরিসীমা কত, তাহলে পরিসীমা আমরা কীভাবে পাবো, পরিসীমা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা হয় 2x প্লাস 3x, মানে এখানে পরিসীমা, তাহলে 2 এখানে হচ্ছে 4x, তার মানে 8 ইন্টু এখানে 8 মানে 64 সেমি। সি এর দাগে অ্যান্সার সঠিক। তো আজকে এটাই লাস্ট কোশ্চেন ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।